নারী একটি ঝলমলে অ্যান্টিকের দোকানে প্রবেশ করলো। দোকানে ঢুকতে তার চোখে পড়লো একটি লাল রঙের চাদরে। ঠিক তখনই দোকানদার হাসি মুখে তার দিকে এগিয়ে এলো। দোকানদার সেই চাদরটি তাকে একেবারে ফ্রিতে দিয়ে দিল। Selendang ini sudah memilih tuannya sendiri. Siapapun yang terpilih oleh selendang itu bakal terikat selamanya. এমনকি একটি চুলের কাঁটাও উপহার হিসেবে দিল। সারা ভেবেছিল সত্যি আজ তার ভাগ্য খুলে গেছে। সে আনন্দে লাল হয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ওই নারীর নাম ছিল সারা। সে খুশি মনে চাদর নিয়ে তার বান্ধবী লাসির কাছে গেল এবং হঠাৎ পাওয়া এই সৌভাগ্যের কথা তাকে জানালো। কিন্তু কথা শুনে লাসি খুবই উদ্বিগ্ন হয়ে গেল। সে বলল, অচেনা মানুষের দেওয়া কিছু নেওয়াই ঠিক নয়, কারণ দুনিয়া কিছুই বিনা কারণে ফ্রি নয়। কিন্তু সারা এসব কথা একটুও কান দিল না। দুজনে একসঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো। কিন্তু যে অ্যান্টিকের দোকানটি কিছুক্ষণ আগেও চলছিল, এখন সেখানে ভাড়া দেওয়া হবে এবং কি নোটিশও চলছে। দুজনেই দ্রুত হোস্টেলে ফিরে গেল। সারা লাল চাদর আর চুলের কাঁকড়াতে আলমারিতে রেখে দিল। তারপর লাসির সঙ্গে গ্রামে যাওয়ার পথে বের হলো। লম্বা পথ পেরিয়ে তারা অবশেষে লাসির বাড়িতে গিয়ে পৌঁছালো। কিন্তু ঘরে ঢুকতে তারা দেখে বাবা হুয়েল কঠোর মুখে তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ সরাসরি গিয়ে পড়লো সারার উপর। সারা বেশ অস্বস্তিতে পড়ে গেল। তাই সংকোচ নিয়ে তাকে সালাম জানালো। রাতে সারা গোসল সেরে নিজের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তখনই জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো লাসি করেছে, কিন্তু বারবার ডাকলেও কোনো সাড়া নেই। সারার মনে বিষম সন্দেহ জাগলো। তাই সে দরজাটি খুলে দেখার চেষ্টা করল। Itu bukan kamarnya Air. ঠিক তখনই হুয়াইলসি পিছন থেকে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। সারা ভয় পেয়ে একদম স্থির হয়ে গেল। সে বুঝলো তার আচরণটা এখনো ঠিক হয়নি, তাই মাথা নিচু করে দুঃখ প্রকাশ করলো। তারপর তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল। সেখানে গিয়ে লাসির সঙ্গে বিছানায় শুয়ে গল্প করতে লাগলো। কিন্তু লাসি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো, কিন্তু সারার ঘুম আসছিল না। সে তখন টিকটক স্ক্রল করতে চাইল, কিন্তু মোবাইল বের করতে দেখে ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। তাই সে ব্যাগ থেকে চার্জার নিতে গেল এবং তখনই অবাক হয়ে দেখল যে লাল চাদর আর চুলের কাঁটাটা সে হোস্টেলে আলমারিতে রেখেছিল, ঠিক সেগুলি তার ব্যাগের ভেতরে। সারার মাথা ঝিমঝিম করতে লাগলো। দোকানদার তখন কিছু বলেছিল, সে গুরুত্ব দেয়নি। Siapapun yang terpilih oleh selendang itu bakal terikat selamanya. কিন্তু এখন যেভাবে চাদর আর কাটা হোক তার ব্যাগে এসেছিল, তার শরীর শীতল হয়ে গেল। এমন সময় সে দেখলো সিলিং থেকে পানি পড়ছে। সে রান্নাঘরে থেকে একটা ভাতলি আনলো। ফেরার পথে সে দেখলো হুয়েলসি সোফায় বসে আছে। সারা তাকে সালাম জানালো, কিন্তু সে কোনো কথা বললো না, একদম নিথর। সারা অস্বস্তি নিয়ে ঘরে ফিরে গেল। হঠাৎ একটি বিদ্যুৎ চমকে পুরো ঘর আলোকিত করলো। আর তখন দেখা গেল হুয়েলসির দুই চোখ সম্পূর্ণ সাদা, মুখে কোনো অভিব্যক্তি নেই, কে যেন এক আত্মাহীন দেহ। অথচ আসল হুয়েলসি তো বিছানা ঘুমাচ্ছে। আর ঠিক তখনই এক কালো হাত তাকে আলতো করে স্পর্শ করলো। বজ্রধ্বনি শুনে হুয়েলসি চমকে জেগে উঠলো, আর মনে হলো তার মৃত ভাই যেন ঠিক তার পাশেই ছিল। সে ভাইয়ের ছবি তুলে দীর্ঘশ্বাস ফেলল, যেন বহু গোপন রহস্য লুকিয়ে আছে। পরের দিন লাসি সারাকে গ্রামের নাচের স্টুডিওতে নিয়ে গেল। সেখানে স্থানীয় বিখ্যাত বাদ্যযন্ত্রী দা জুয়াংয়ের সঙ্গে পরিচয় করে দিল। দা জুয়াং সারাকে দেখে লাজুক হয়ে গেল। তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। পরে তারা দুজনই নৃত্যশিল্পীদের নাচ উপভোগ করতে বসলো। সারা এক সময় নাচ খুব ভালোবাসত, কিন্তু নানা কারণে ছেড়ে দিতে হয়েছিল। তাই আজকে পরিবেশ দেখে তার মন আবার নাচতে চাইল। ঠিক তখনই সারা দূরে একটি অদ্ভুত নারীকে দেখলো। ঐতিহ্যবাহী পোশাক পরা, সাজগোজে খুব মার্জিত, কিন্তু আশেপাশে কেউ তাকে দেখতে পাচ্ছে না। মনে হলো শুধু সারাই তাকে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর সারা চোখ টিপ টিপ করতেই সেই নারী যে কোথাও উধাও হয়ে গেল। হুয়েলসি মনে মনে সন্দেহ করলো তার ভাইয়ের মৃত্যু। গ্রামে সে হারিয়ে যারা নৃত্যশিল্পীর সঙ্গে জড়িত, স্ত্রী তাকে এসব ভাবতে না বলল। এত বছর আগের ঘটনা। রাতে সারা একা হাঁটছিল, তখন হঠাৎ সামনে দেখতে পেল এক নারী নাচছে। সারা সাহস করে তার কাছে গেল, পরিচয় জানতে চাইল, কিন্তু সে কোনো কথা বলল না, শুধু নাচতে লাগলো। হঠাৎ সারা পেছনে শব্দ শুনলো। সে তখন ঘুরে তাকালো। পেছনে অন্ধকার ছাড়া কিছুই নেই, চারপাশ নিস্তব্ধ। আর ঠিক সেই মুহূর্তেই
আগের দৃশ্য মনে করে সারা ভয় পেয়ে গেল। সে লাসিকে ডাকতে লাগলো, কিন্তু লাসি ঘুমিয়ে আছে মৃতের মতো। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। সারা ভয় পেল ঠিকই, কিন্তু কৌতূহল তাকে ছাড়লো না। পরের দিন সারা এইসব ঘটনা লাসিকে বলল। কথা শুনে লাসির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে ছোটবেলায় শোনা একটি পুরনো ঘটার কথা মনে পড়ল। সে নিষিদ্ধ ঘরটি, যেটা ছিল তার চাচা টাস্টিনের ঘর। 10 বছর আগে টাস্টিনকে গ্রামবাসী আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। টাস্টিনের জীবনে একটি প্রেমিকা ছিল, বার্ডি। তিনি গ্রামের একজন নৃত্যশিল্পী ছিলেন। টাস্টিনের মৃত্যুতে কিছুদিন পর বাড়ি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, আর আজও তাকে কেউ খুঁজে পায়নি। সেই ঘটনার পর থেকে গ্রামের প্রতি 10 বছর অন্তর একবার জীবন্ত মানব বলি দেওয়া হয়। লাসি ছোটবেলায় এমন এক বলিতে অংশ নিয়েছিল, আর সেদিনের বলি শিকারও ছিল একজন নৃত্যশিল্পী। সেই কারণে তার বাবা হুয়েলসিকে তাকে গ্রামের লোকজনের সঙ্গে মিশতে দিত না, আর হাই স্কুলে ওঠার পর তাকে দূরের শহরে পাঠিয়ে দিন। সবটাই ছিল তাকে রক্ষা করার জন্য। সত্য জানার জন্য সারা আর লাসি গিয়ে মিলল দাজুয়াংয়ের সাথে। দাজুয়াং বলল, গ্রামের লোকজন মনে করে বার্ডি হলেন এক দুষ্ট আত্মার রূপ, আর টাস্টিনের মৃত্যুর পর তার আত্মা এখনো শান্তি পায়নি। তাই সে মাঝে মাঝে ফিরে এসে প্রতিশোধ নেয়। এই কারণে প্রতি 10 বছর পর একবার বলি দেওয়া হয়, যেন তার আত্মা শান্ত থাকে। কিন্তু সারা অবাক হয়ে বলল, আমি তো এই গ্রামেরই নই, আর বার্ডির সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তাহলে সে আমাকে কেন তাড়া করছে? দাজুয়াং কিছু বলতে চাইলেও পরে চুপ করে গেল। শেষে শুধু একটা সতর্কতা দিল। এই সময় দাজুয়াংয়ের চাচা বিয়াংকে লুকিয়ে সব কথা শুনেছিল এবং কিছু একটা পরিকল্পনা করছিল। এদিকে হুয়েলসি কফি খেতে গিয়ে হঠাৎ সামনে যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। হুয়েলসির আসনে তার স্ত্রী অবাক হয়ে গেল, কারণ সে ভূতের কোনো উপস্থিতি দেখতে পায় না। স্ত্রী যাতে আতঙ্কে না পড়ে সে কিছু জানালো না। রাতে সারা ঘুমাতে পারছিল না, কারণ বারবার সেই নারীর গান বাজছিল। হঠাৎ উঠে দেখলো সে অন্য একটি ঘরে এসে দাঁড়িয়েছে। বিছানার উপরে একটি চিঠি রাখা, কিন্তু লেখা বোঝা যায় না। তখনই বার্ডি হাজির হয়ে তাকে নাচতে রাখলো। সারা চারপাশ তাকিয়ে ভয়ে কাঁপছিল, আর মুহূর্তে তার শরীর নিচ থেকে নড়তে শুরু করলো। শব্দ শুনে সবাই দৌড়ে এলো। হুয়েলসি দরজা খুলতেই দেখলো সারা মাঝ আকাশে ঝুলে আছে, আর ঘূর্ণা এমন নৃত্যের ভঙ্গিতে নাচছে। তারপর হঠাৎ মাটিতে পড়ে গেল। সত্য জানতে লাসি রাতে দাজুয়াংয়ের কাছে গেল, কিন্তু সে চোখ এড়িয়ে বলল সে কিছু করতে পারবে না। লাসি সিদ্ধান্ত নিল সে গ্রাম ছাড়বে। কিন্তু স্টেশনের পথে লুকিয়ে থাকা গ্রামবাসীরা দুজনকে ধরে নিল। সারা যখন জ্ঞান ফিরে সে দেখে দাজুয়াংয়ের ঘরে সে, কিন্তু লাসি নেই। দাজুয়াং বলল হুয়েলসি তাকে নিরাপদে নিয়ে গেছে, এখন সে ভালো আছে। সারা শুনে শান্ত হলো। দাজুয়াং বলল রাতে গাড়িতে সারাকে স্কুলে পাঠাবে, কিন্তু এই শান্ত পরিবেশ হচ্ছে আসলে বিয়াগত তৈরি করা একটি ফাঁদ। সে দাজুয়াংকে আদেশ করলো সারাকে নিয়ন্ত্রণ রাখতে, সময় হলে তাকে বলির জন্য প্রস্তুত করতে, কারণ সে বহু আগে তার থেকে দুষ্ট তার সঙ্গে চুক্তি করেছে, তাই তাকে মানতেই হবে। লাসির বাসায় নিরাপদে ফিরে এলো। সারা চিন্তায় কাঁপছিল। সে বেরিয়ে পড়তে চাইল, কিন্তু হুয়েলসি তাকে কঠোরভাবে থামালো। এভাবে তর্ক চলতেই সারা যেন অশরীরী কিছু দেখতে পেল। তার আচরণ এলোমেলো হয়ে গেল। মেয়ের কষ্ট দেখে হুয়েলসি অবশেষে রাজি হলো মানুষ পাঠাতে সারাকে খুঁজতে। তাতে লাসির মনে একটু শান্ত হলো। পরে হুয়েলসি একা গিয়ে দাঁড়ালো টাস্টিনের কবরের সামনে। যে ভেবেছিল টাস্টিনের আত্মা এসব করছে, তাই সে কবরের সামনে অনুরোধ জানালো, আমার মেয়েকে তুমি এসবের মধ্যে জড়াইও না, যা চাও আমি তোমাকে তা দেব। হঠাৎ কানে ভেসে এলো টাস্টিনের অস্পষ্ট আওয়াজ। বিয়া ও গ্রামবাসীদের বলল বলির মেয়েটি পাওয়া গেছে, আজ রাতে অনুষ্ঠান হবে। আর ঠিক তখনই বাড়ি আবারও সারার শরীর দখল করলো। দাজুয়াং ঘরে ঢুকতে বাড়ি সারা রাত তাকে টানা বন্ধ করলো, আর পরের মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। সারাকে শান্ত করতে দাজুয়ান একটি পুরনো গল্প বলা শুরু করলো। প্রায় 20 বছর আগে টাস্টিন আর তার ভাই বুদ্ধিমান ও হৃদয়বান মানুষ ছিলেন।
ফসল হলে তারা গ্রামের সবাইকে ভাগ করে দিত, তাই মানুষ তাদের প্রচন্ড সম্মান করত। কিন্তু এক সময় গ্রামবাসীরা হঠাৎ অসুস্থ হতে শুরু করলো, এমনকি কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটলো। তদন্ত করে দেখা গেল গ্রামবাসীরা যে ফসল খেয়েছিল মনে করা হলো সেই ফসল থেকে অমঙ্গল ছড়িয়েছে। রাগে অত্যন্ত গ্রামবাসীরা টাস্টিনকে ধরে দড়ি বেঁধে ক্ষেতের মাঝখানে টেনে নিয়ে যায় এবং জ্যান্ত আগুনে পুড়িয়ে দেয়। আর তারপর থেকে ওয়ালেসের পরিবার গ্রামবাসীদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আর গ্রামটিও ডুবে যায় অদ্ভুত সব ঘটনার ভেতর। অপ্রাকৃতিক ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। মানুষ বিশ্বাস করতে শুরু করে টাস্টিনের অভিশপ্ত আত্মা ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে। প্রিয় মানুষকে অন্যায়ভাবে হারানোর শোকে বাড়ি পাশিতে ঝুলে আত্মহত্যা করে। আর এদিকে হুয়েল বাড়িতে ফিরে দেখে লাহিয়ের অবস্থা আরো খারাপ হচ্ছে এবং হঠাৎ টাস্টিন ঘরের দরজা ঝরে বন্ধ হয়ে যায়। হুয়েল নিশ্চিত হয় লাহি যে কষ্ট পাচ্ছে তার সব কারণ টাস্টিনের অশান্ত আত্মা। সে রাগ নিয়ে টাস্টিনের ঘরে ঢুকে, ঠিক তখন টেবিলে থাকা একটি নোটবুক মাটিতে পড়ে যায়। এদিকে বিয়োগ তার লোক পাঠায় দাজুয়াংয়ের বাড়িতে সারাকে জীবন্ত উৎসর্গের জন্য নিয়ে যেতে। সারা কিছুই জানতো না। দাজুয়াং তাকে মিথ্যা বলে লাহি নাকি উৎসর্গ স্থলে অপেক্ষা করছে তার জন্য। সরল সারা কোনো সন্দেহ না করে তাদের সঙ্গে যায়। ওয়েল্ট নোটবুক পড়ে বুঝতে পারে তার ভাই টাস্টিনের পাদে ফেলে হত্যা করা হয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় বিয়োগের পাপিষ্ঠ উৎসর্গ অনুষ্ঠান থামাতে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে স্ত্রীকে বলে যায় লাহিকে ভালো করে দেখে রেখো। এদিকে সারা যখন উৎসর্গ স্থলে পৌঁছায় সে আবার বাড়ির ছায়া দেখে এবং তার সামনে খুলে যায় 20 বছর আগে সত্য ঘটনা। বোঝা যায় বিয়োগ বাড়িকে ভালোবাসতো, কিন্তু বাড়ি তাকে কোনোভাবে পছন্দ করত না। হিংসা পাগল হয়ে বিয়োগে ইচ্ছাকৃতভাবে টাস্টিনকে দোষী সাজিয়ে গ্রামবাসীকে উস্কে দিয়েছিল। টাস্টিনকে জীবন্ত আগুনে পোড়ানো হয় আর বাড়ি সেই দৃশ্য চোখের সামনে দেখে মর্মাহত হয়ে আত্মহত্যা করে। এদিকে দাজুয়াং সারাকে মঞ্চে ওঠায়। সারা তখন সত্যটা সন্দেহ করে, কিন্তু ততক্ষণে পালানো দেরি হয়ে গেছে। ঠিক সেই সময় হুয়েল এসে অনুষ্ঠান ভেঙে দেয় এবং সুযোগ বুঝে সারাকে নিয়ে পালিয়ে যায়। সে জঙ্গলের দিকে দৌড়ায়। দাজুয়াং এবং অন্যরা তাকে পেছন থেকে ধাওয়া করে। একটি বড় গাছের আড়ালে লুকালে দাজুয়াং তাকে দেখে ফেলে, কিন্তু সারার প্রতি মায়া থেকে সে ইচ্ছা করে অন্যদিকে লোকজনকে পাঠিয়ে দেয়। ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু হঠাৎ অশুভ উপস্থিতি সারার ঠিক পাশে দেখা দেয়। ভয়ে সারা চিৎকার করে ওঠে এবং গ্রামবাসীরা তাকে ধরে আবার মঞ্চে নিয়ে আসে। ওয়েলসকে তখন খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সত্য প্রকাশে তার ধীরতা একটুও কমেনি। সে উচ্চ স্বরে গ্রামবাসীকে বলে দেয় তাদের রোগ বালাই কিংবা মৃত্যুর টাস্টিনের কোন মোটেও দায়ী ছিল না। বিয়োগ গোপনে খাদ্যের মধ্যে বিষ মিশাত। বিয়োগ তখন তার সত্য প্রকাশ হতে দেখে খেপে যায় এবং ওয়েলসকে ছুরি মেরে দেয়। গ্রামবাসীদেরকে দ্রুত উৎসর্গ শুরু করতে বলে। ঠিক অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে বাড়ি সারা শরীরে ভর করে। তার কবজি ধরে আগুনে ছিঁড়ে পড়ে যায়। তারপর সে বাড়ির স্টাইলে নৃত্য শুরু করে। দাজুয়াং আর সহ্য করতে পারে না এবং বিয়োগের সব পাপ জেনে যায়। সে সাহস করে বিয়োগের সঙ্গে লড়াইয়ের নামে। শেষ মুহূর্তে দাজুয়াং মুখ ভর্তি মদ ছিটিয়ে বিয়োগের দিকে আগুন ধরিয়ে দেয়। উৎসর্গ মঞ্চে পুরোপুরি জ্বলে ধ্বংস হয়ে যায়। সব পাপ, প্রতারণা ও অভিশাপ আগুনে মিলিয়ে যায়। অচেতন সারা স্বপ্ন দেখে টাস্টিন এবং বাড়ির আত্মা মুক্ত হয়ে গেছে, যারা তাকে ধন্যবাদ জানায় তাদের বহু বছরের অন্যায় দূর করার জন্য। ওয়েলস গুরুতর চুরির আঘাতে শেষ পর্যন্ত বাঁচতে পারে না। দাপনের পর সারা ও লাহি গ্রাম ছাড়ার প্রস্তুতি নেয়। গ্রাম ছাড়ার সময় সারা বাড়ির দেওয়া লাল শাড়িটি নদীতে ফেলে বিদায় জানায়। দোকানের সেই মালিক যিনি তাকে শালটি দিয়েছিল, আসলে তিনি ছিলেন বাড়ির মা। শালটির দিকে তাকিয়ে তারও 20 বছরের ভার নেমে যায়। ফিরতি রাস্তায় সারা হঠাৎ দেখে লাল শালটি আবারও তার ব্যাগের ভেতরে, কারণ বাড়ির মা বলেছিল যাকে এই লাল শালটি বেছে নেয় তা কখনো তাকে ছাড়ে না। আর এইভাবেই শেষ হয় 2025 সালে ইন্দোনেশিয়ার হরর মুভি মিডনাইট ক্রাশ এর সম্পূর্ণ কাহিনী। বন্ধুরা, তোমাদের জন্য আরো নতুন ইন্দোনেশিয়ান হরর মুভি আনার জন্য আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।